আবারও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের 4 সদস্য সহ 6 জনের, আহত 10। মরদেহগুলো মিডফোর্ড হাসপাতালে। ওরা নাকি সোনিয়ারকা থেকে আইসা গোপালগঞ্জে যাইতে নিছিল, তখন নাকি বলে বড় গাড়ি পিছন থেকে ধাক্কা দিছে। বাস মারছে মাইক্রো আবার মারছে আবার একটা বাইককে। তো বাইকে একটা বাচ্চা মারা গেছে। যারা আহত ছিল তাদের হসপিটালে ভর্তি করছে এবং নিহত যারা তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলবে জানালেন প্রধান উপদেষ্টা। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের জাতীয় সংলাপে ঐকমত্যের ডাক। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই, তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত করুন। বিএনপি সংস্কার নয় নির্বাচন চায় এমন ধারণা সঠিক নয় মন্তব্য মির্জা ফখরুলের। জনগণের ওপর কিছু চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে দল। আমাদের দলের পক্ষ থেকে আমরা সব সময়ই গণতন্ত্রের সংস্কারের পক্ষে। আমরা মনে করি যে জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করাই, উপর থেকে আপনার চাপিয়ে দিয়ে কোনো কিছু করা যাবে না। সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে সরকারি তদন্ত কমিটি সহ কাজ করছে একাধিক টিম। 10 দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাবো নাবিলা সোহার। যাচ্ছিলেন আত্মীয়ের কুলখানিতে, পথে মাওয়া এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় বাসের ধাক্কায় প্রাণ গেল 6 জনের। এর মধ্যে আছেন একই পরিবারের 4 জন। মরদেহগুলো রাখা হয়েছে মিডফোর্ড হাসপাতালে। আহত 5 জনকে মিডফোর্ড ও পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাস চালক ও সহকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সান্ত্বনা শুধুই মিথ্যে বাণী, সন্তান হারা মায়ের আর্তনাদে ভারী পুরো হাসপাতাল। মধ্যবয়সী আমেনা বেগমের এক মেয়ে ও নাতি মারা গেছেন, অপর মেয়েও জীবন মৃত। মিডফোর্ড হাসপাতালের মেঝেতেই মরদেহগুলো খোঁজ নিতে ছুটে আসছেন স্বজনরা। নিথর দেহ দেখে বুক ফাটা আর্তনাদে মূর্ছা যাচ্ছেন কেউ কেউ। স্বজনরা জানান, এক আত্মীয়ের কুলখানিতে যোগ দিতে তারা যাচ্ছিলেন জুরাইন থেকে গোপালগঞ্জ। ওরা নাকি সোনিয়ারকা থেকে আইসা গোপালগঞ্জে যাইতে নিছিল, তখন নাকি বলে বড় গাড়ি পিছন থেকে ধাক্কা দিছে। আমার 3 মাইয়া ছিল, এক মাইয়া দেখছি আর আমার ওয়াইফ ছিল, নাতি একবার দেখি না। সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল 11টার খানিক পর টোল প্লাজায় অপেক্ষমান ছিল একটি মোটরসাইকেল, একটি মাইক্রোবাস এবং একটি প্রাইভেট কার। এ সময় দ্রুতগামী একটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় যানগুলো। মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন নারী ও শিশু। আহতদের উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে নেয় সেনাবাহিনীর একটি দল। পরে 6 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের সেবার ব্যবস্থা করা হয় 2 হাসপাতালে। আর্মি গাড়ি দিয়ে আনছে, আমার পরে যে একজন করে নামাইলাম। অবস্থা একজন খুবই অবস্থা খারাপ, আর 5 জনই চিল্লাচুল্লি, মানে স্পট ডেড আর কি। তো বাইকে একটা বাচ্চা মারা গেছে, আর একজন মহিলা ছিল, উনি প্রচুর অসুস্থ হয়ে গেছে আর কি। আর মনে হয় আপনার মাইক্রোতে যারা ছিল এর মধ্যে 4 জন আহত আর 4 জন মারা গেছে। মরদেহগুলোর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। আবদুল্লাপুর কুচিয়াপাড়া এলাকায় ঘটনাটি ঘটে, টোল প্লাজা এলাকা থেকে। ওইখান থেকে প্রশাসন নিয়ে আসলে আমরা এখানে ডিউটি ছিলাম। আমরা এখানে যারা আহত ছিল তাদের হসপিটালে ভর্তি করছি এবং নিহত যারা তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ ও ঘাতক বাসের চালককে ধরার চেষ্টা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। যাচ্ছিলেন আত্মীয়ের কুলখানিতে। পাবনায় সাথিয়ায় ট্রাক চাপায় প্রাণ গেছেন ওসিমনের 4 যাত্রী, আহত হয়েছেন 3 জন। ভোর 5টায়
নাগাদ রাঙ্গামাটি এলাকার সাথিয়া মাধবপুর আঞ্চলিক সড়কে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় যাত্রীবাহী 3 চাকার বাহনটি দাঁড়ানো ছিল। এ সময় মাধবপুর থেকে সাথিয়াগামী একটি ট্রাকে নসিমনকে চাপা দেয়। আহত হন 7 যাত্রী। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে খোকন ইসলাম, ধনী প্রামাণিক ও রাসেল আহমেদ নামে 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাসপাতালে মারা যায় আরও একজন। হতাহত কৃষি শ্রমিকরা পেঁয়াজ খেতে কাজ করতে যাচ্ছিলেন। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় ট্রাকের চালক। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না, এই মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে। রাজধানীতে আয়োজিত এক সংলাপে ভিডিও বার্তায় তিনি বলেন, কাঙ্ক্ষিত রূপান্তরের পথে পেছনে ফেরার সুযোগ নেই। জানান, কমিশন প্রস্তাবিত সুপারিশের বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার মাধ্যমে নির্বাচনের পথে এগুতে চায় সরকার। কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। উদ্বোধনী অধিবেশন সহ মোট 6টি অধিবেশনে আগামী 2 দিনেই সংলাপ অনুষ্ঠিত হবে। সংলাপের উদ্বোধনী পর্বে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সংস্কারের বিষয়ে ঐকমত্য প্রয়োজন। ঐক্য, সংস্কার ও নির্বাচন কোনোটিকে ছাড়া কোনোটি সম্ভব নয়। ঐক্য, সংস্কার ও নির্বাচন, সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন, এর কোনো বিকল্প নাই। এই 3 লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। গণঅভ্যুত্থান বিরোধী শক্তির ভাঙন সৃষ্টির ক্রমাগত প্রয়াস বরং ঐক্য আরও মজবুত করেছে বলেও মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। জানান, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি চলবে একসাথে। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। ভোটার হবার বয়স 17 বছর নির্ধারণ হওয়া উচিত বলেও মনে করেন ডক্টর ইউনূস। 15টি সংস্কার কমিশনের সুপারিশমালা চূড়ান্ত করার জন্যই জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে বলেও জানান তিনি। তবে কমিশনের প্রতিবেদনের সুপারিশ করলেই আপনাকে তা মেনে নিতে হবে এমন কোনো কথা নেই। এই জন্য সর্বশেষ পর্যায়ে জাতীয় ঐকমত্য গঠন কমিশন গঠন করা হয়েছে। ধরুন, আমি তরুণদের তাড়াতাড়ি ভোটার করার পক্ষে। আমি মনে করি ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত। নির্বাচন সংস্কার কমিশন কী সুপারিশ করবেন তা আমার জানা নেই, কিন্তু দেশের বেশিরভাগ মানুষ যদি কমিশনের সুপারিশ করা বয়স পছন্দ করে, ঐকমত্যে পৌঁছার জন্য আমি তা মেনে নেব। আবারও সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিতের অঙ্গীকার করেন প্রধান উপদেষ্টা। আমরা দ্রুত একটা ঐকমত্য প্রতিষ্ঠিত করে সংস্কারের কাজগুলো করে ফেলতে চাই। নির্বাচনের পথে যেন এগিয়ে যেতে পারি সেই ব্যবস্থা করতে চাই। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সংস্কার সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করতে হবে, এমন দাবিতে একমত বিএনপি ও জামায়াতে ইসলামী। সকালে এক সংলাপ অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চাপিয়ে দিয়ে নয়, বরং সংস্কার করতে হবে জনগণকে সঙ্গে নিয়ে। বিশিষ্টজনরা বলেন, নিত্য সমস্যার সমাধানের জন্য জনগণ সংস্কারের জন্য অপেক্ষা করবে না। রাজনৈতিক সংস্কার ছাড়া কোনো সংস্কারই কাজে আসবে না, বলেন অধ্যাপক আলী রিয়াজ। শব্দ ব্যবহার করা হোক বা না হোক, কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ছিল ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপ। আয়োজনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। 2 দিনব্যাপী অধিবেশনের প্রথমটি ছিল ঐক্য কোন পথে শিরোনামে। কেবল সরকার পরিবর্তন বাংলাদেশকে আর কোনো সমাধান এনে দেবে না। দীর্ঘ সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কথা স্মরণ করেন বিএনপি মহাসচিব। বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জটিল এই রাজনৈতিক সময়ে। সংস্কার পক্ষে আমরা কিন্তু প্রথম থেকে, দুর্ভাগ্য আমাদের এখন কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এই কথাটা সঠিক নয়। আপনি এগুলো ইমপ্লিমেন্ট করবেন কাদের দিয়ে? গভর্নমেন্ট মেশিনারি। সেই গভর্নমেন্ট মেশিনারি তো পুরোপুরিভাবে এখনো ফ্যাসিবাদের আপনার মধ্যে আছে। জামায়াত ইসলামী এবং বিএনপির 2 শীর্ষ নেতা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের উপর গুরুত্ব দেন। গণতন্ত্রে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সংস্কার, তার আমরা পক্ষে, তার জন্য আমরা কাজ করেছি, করব ভবিষ্যতে। কিন্তু একই সঙ্গে আমরা মনে করি যে জনগণকে বাদ দিয়ে
কোনো কিছু করাই উপর থেকে আপনার চাপিয়ে দিয়ে কোনো কিছু করা যাবে না। এটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সবকিছু সংস্কার করা সম্ভব নয়, ইট উইল টেক টাইম। কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে, তারপরে একটা অবাধ, নিরপেক্ষ, ক্রেডিবল, ফ্রি এবং ফেয়ার একটা ইলেকশন সম্ভব। সেশনে যোগ দিয়ে আমন্ত্রিতরা বলেন, মানুষের জীবন ও জীবিকা সংক্রান্ত সংকটের সমাধান করতে না পারলে জনগণ আশ্বস্ত হবে না। সংস্কার খুব বড় স্বপ্ন, ঐক্য তার জন্য দরকার, নির্বাচনে যেতে হবে, কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে। সংস্কারমুখী মানুষকে বিপথে নিয়ে যাবেন না। খালি ঐক্যের কথা বললাম কিন্তু প্রতিহতর জন্য তৈরি থাকলাম না। নিয়ন্ত্রণটা ছেড়ে দিবেন না, যখন নিয়ন্ত্রণ ছেড়ে দিবেন আপনাদের হাতের বাইরে চলে যাবে। ইলেকশন পর্যন্ত যাওয়া পর্যন্ত যে প্রথা এবং প্রতিষ্ঠানগুলো ধুমড়ে মুছে একাকার করে দিয়েছে সেগুলো আমাদেরকে অবশ্যই ঠিক করতে হবে। এর আগে উদ্বোধনী অধিবেশনে অধ্যাপক আলী রিয়াদ জানান, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং ব্যক্তি পর্যায়ে প্রায় 1 লাখ মতামত পেয়েছে সংবিধান সংস্কার কমিশন। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ক্ষেত্রে এই সংস্কারের বিষয়টা আপনারা বিবেচনা করেন। এটা সরকার পারবে না, এটা প্রকৃতপক্ষে রাষ্ট্রও পারবে না, এটা রাজনৈতিক শক্তির কাজ। এই কাজটি করতে হবে রাজনৈতিক দলকে, তার জন্য অতন্দ্র প্রহরীর মতো থাকতে হবে জনগণকে। জাতীয় সংলাপে বিশিষ্টজনরা বলেন, রাজনীতি ভালো হলে আগামীর বাংলাদেশ ভালো হবে। 5 বছর বা 10 বছর সময়ের মধ্যেই এটা শেষ করে ফেলা যাবে না, এর জন্য আরও দীর্ঘ সময় লাগবে, প্রস্তুতি লাগবে, কিন্তু আমরা যাত্রা আরম্ভ করছি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সচিবালয়ে আগুনের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে সরকার গঠিত তদন্ত কমিটি। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন এই সদস্যরা। এছাড়া ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে সিআইডির ফরেনসিক ইউনিট। একই সাথে কাজ করছে কাউন্টার টেররিজম ইউনিটও। সচিবালয়ের অগ্নিকাণ্ডে সবচেয়ে আলোচিত একই ফ্লোরের দূরবর্তী দুটি জায়গায় আগুনের সূত্রপাত। এই ঘটনা ঘিরেই ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন, দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা। এই দুই প্রশ্নকে সামনে রেখেই কাজ শুরু করেছে তদন্ত কমিটি। পাশাপাশি আগুন নির্বাপনে বিলম্বের কারণ এবং সচিবালয়ের নিরাপত্তা ঘাটতি ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। মূলত এই 4 বিষয়কে সামনে রেখে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সরকার গঠিত 8 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত দল। পরে নানা দিক নিয়ে বৈঠকও করেন তারা। আমরা তদন্তের কাজটা শুরু করছে, এখনো আমাদের পক্ষে কোনো কিছু বলা সম্ভব না। আমরা ভিজিট করেছি, সবাই দেখেছি, পরে এটা মন্তব্য করা যাবে। অগ্রগতি হচ্ছে, কালকে 3:30টায় আমরা আবার বসবো। নাশকতার বিষয়টি মাথায় রেখে বৃহস্পতিবার থেকে আলামত সংগ্রহ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। একই সাথে কাজ করছে ফায়ার সার্ভিসের একটি বিশেষজ্ঞ দলও। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা জানা যাবে তদন্ত শেষে, এমনটা বলছেন ফায়ার সার্ভিসের ডিজি। এটা একটা তদন্ত চলছে, এখন কোনো মন্তব্য করা যাবে না। কি অবস্থা দেখলেন আপনারা? কালকে যেভাবে দেখেছেন ভিডিওতে ঠিক সেভাবে, বাট আমরা দেখি নাই তো। আমরা তো না, আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের এখনো তদন্ত শেষ হয় নাই। কাজ শুরুর 3 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দেওয়ার কথা উচ্চ পর্যায়ের এই তদন্ত কমিটির, আর পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে বলা হয়েছে 10 দিনের মধ্যে। এদিকে ক্ষয়ক্ষতি নিরূপণে শ্রম মন্ত্রণালয় ও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ গঠিত কমিটিও শুরু করেছে তদন্ত। বুধবার রাত 1:30 নাগাদ সচিবালয়ের এই ভয়াবহ আগুনে পুড়ে গেছে কমপক্ষে 5টি মন্ত্রণালয়ের নানা গুরুত্বপূর্ণ নথি এবং জিনিসপত্র। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে এক ইউপি সদস্য ও তার ছেলেসহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 10 জন। উপজেলার বাঁশগাড়ি এলাকায় ভোর থেকে থেমে থেমে সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল 8 নম্বর ওয়ার্ড সদস্য আখতার শিকদারের। বৃহস্পতিবার রাতে আখতার শিকদার ও তার ছেলে মারুফ শিকদার এলাকায় ফিরলে উত্তেজনা দেখা দেয়। বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটে। পরে মাইকে ঘোষণা দিয়ে জড়ো হয় দুপক্ষের লোকজন। এক পর্যায়ে বাঁধে সংঘর্ষ। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে নিহত হন আখতার শিকদার। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান আখতার শিকদারের ছেলে মারুফ শিকদার ও সমর্থক সিরাজুল ইসলাম। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
সুমন চেয়ারম্যান এবং আক্তার মেম্বার, এই দুইটা গ্রুপ সক্রিয়। স্থানীয় প্রভাব বলয়ের আন্ডারে তারা কাজ করে। আক্তার মেম্বার এবং তার ছেলে মারুফ শিকদার এবং আরেকজন অনুসারী সিরাজুল ইসলাম, এই 3 জন মারা গেছে। বৈশ্বিক চ্যালেঞ্জের যুগে বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করবে। দুই দেশের মধ্যে নিরবচ্ছিন্ন সংযোগের জন্য মিয়ানমারকে প্রয়োজন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত চীন দক্ষিণ এশিয়া সভ্যতা এবং কানেক্টিভিটি ইতিহাস ও সমসাময়িক বিষয়ের শীর্ষক 2 দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান তিনি। বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে একটি নিরবচ্ছিন্ন সংযোগ প্রয়োজন এবং সবচেয়ে কার্যকর রুট হলো মিয়ানমার। এই সংযোগ দুদেশের অর্থনীতি, দারিদ্র্য হ্রাস ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে। এ সময় উপদেষ্টা আরও বলেন, বাণিজ্য, জলবায়ু সংকট, রোহিঙ্গা সমস্যা, এসডিজি লক্ষ্যমাত্রা বাস্তবায়নে চীনকে সঙ্গে নিয়ে বাংলাদেশ কাজ করবে। এতে দুদেশের স্বার্থ নিশ্চিত হবে বলে জানান তিনি। এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বিশ্বস্ত সম্পর্ক রয়েছে। শুধু তাই নয়, আগামীতেও ব্যবসা বাণিজ্য, তথ্য ও প্রযুক্তি সহ বাংলাদেশের সব উন্নয়ন অগ্রযাত্রায় চীন একসঙ্গে কাজ করে যাবে। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। সরকার পরিবর্তন হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি। সেক্টর ভিত্তিতে সিন্ডিকেটের হাত বদল হয়েছে, এই অভিযোগ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে যশোরের ঈদগাহ মাঠে কর্মী সম্মেলনে তিনি বলেন, ক্ষমতায় যাওয়া জামায়াতের উদ্দেশ্য নয়, দেশে সুশাসন কায়েম করাই লক্ষ্য। এ সময় সমর্থন ও সহযোগিতার পাশাপাশি জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান। যশোর জেলা জামায়াতের আয়োজনে সম্মেলনে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। আমাদের যুবক যুবতীরা মাস্টার্স গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট নিয়ে তারা এখন দুয়ারে দুয়ারে ঘুরে তাদের কাঙ্ক্ষিত একটা চাকরি তারা পায় না। 2টি কারণে পায় না। একটা কারণ হলো, একটা গোষ্ঠীর কাছে সমস্ত মানুষের কিসমত হাইজ্যাক হয়ে গিয়েছিল। এই গোষ্ঠী বাংলাদেশকে তাদের জমিদারি মনে করত। তাদের আনুগত্য যারা করবে না, তাদের জন্য এই দেশে বাঁচার কোনো অধিকার ছিল না। তাদের হাবভাবটা এরকম ছিল বন্ধুগণ। এখন তারা বিদায় নিয়েছে, এখন তো সেইটা থাকা উচিত নয়। চাঁদপুরে জাহাজের 7 জনকে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার সহ বিভিন্ন দাবিতে মধ্যরাত থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন পণ্যবাহী নৌযান শ্রমিকরা। এতে গতরাত 12টা থেকে বন্ধ রয়েছে মালামাল বহনকারী নৌযান চলাচল। এতে ব্যাহত হচ্ছে পণ্য সরবরাহ। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য খালাসও বন্ধ রয়েছে। শ্রমিকরা বলছেন, চাঁদপুরে মেঘনা নদীর মাঝের চর এলাকায় লাইটার জাহাজের নির্মম হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন করতে হবে। হত্যাকারীদের শনাক্ত, আইনের আওতায় এনে বিচার নিশ্চিতের পাশাপাশি নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য সরকারিভাবে 20 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। এছাড়া তাদের অভিযোগ, সকল নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ চোখে পড়েনি। তাই এসব দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মবিরতি কর্মসূচি। ইংরেজি নববর্ষ উদযাপনে আতশবাজি, ফানুস পোড়ানো বন্ধের সুপারিশ জানিয়েছে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জোহর হোসেন চৌধুরী হলে ক্যাপস আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সুপারিশ করা হয়। বায়ু এবং শব্দ দূষণের উপর বৈজ্ঞানিক গবেষণার ফলাফল প্রকাশ এবং আতশবাজি ও ফানুসমুক্ত নববর্ষ উদযাপনের দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 2023 সালে আতশবাজি ও ফানুস পোড়ানোর কারণে 36% এবং 2024 সালে 35% বায়ু দূষণ বৃদ্ধি পেয়েছে। এছাড়া 2023 সালে 102% এবং 2024 সালে 42% বৃদ্ধি পেয়েছে বায়ু দূষণ, শব্দ দূষণ। ক্যাপসের গবেষণা দল মাঠ পর্যবেক্ষণে দেখেছে, রাত 11:30 থেকে শুরু করে ভোর 5টা পর্যন্ত আতশবাজি ও পটকা ফাটানো হয়। আনন্দ উদযাপন এবং পরিবেশ সুরক্ষার মাধ্যমে ভারসাম্য রক্ষায় 6টি সুপারিশ করেছে ক্যাপস।